এদিকে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ চূড়ান্তভাবে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। সারা দেশে আন্দোলন করবে, তাণ্ডব চালাবে। অন্যদিকে ডক্টর ইউনূসও আছেন বড় বিপদে। সেনাবাহিনী শুনছে না তার কোনো কথা। বাংলাদেশের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিবে, এই নিয়েই কিন্তু টেনশনে আছেন উপদেষ্টা ও সমন্বয়করা। আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে। আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। কি হতে চলেছে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি, দেশের অবস্থাই বা কোন দিকে যাচ্ছে, সমন্বয়ক সরকার, বিএনপি, আওয়ামী লীগ সব মিলিয়ে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে, রিক্সা শ্রমিক আন্দোলনে নামে, ওই কাগজ টোকাইনারাও আন্দোলনে নামে। ইউনূস সরকার শুধু বসে বসে দেখে। প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। হুট করে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেল কেন হইল? শুধুমাত্র তার নামে যে মামলাগুলো ছিল, তার যে আপনার গ্রামীণ ব্যাংকের যে আপনার লোন টোন ছিল, তিনি শুধু এটাকে মওকুফ করার জন্য তিনি আসছিল। এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এই সময়ে নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ, জিয়াবাদ থাকবে না। বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব, এরা শেখ মুজিবকে বাপ ডাকতো। ডক্টর ইউনূস সরকার কি জামাত শিবির ও শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছে বিপদে পড়ে? অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দর্শক, বিএনপি যা শুরু করেছে, আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগকে ডেকে আনছে, আওয়ামী লীগের সব ইনগ্রিডিয়েন্টস, কালচারাল এস্টাবলিশমেন্ট সব বিএনপির মাধ্যমে এখন রক্ষা পাচ্ছে, প্রোটেক্টেড হচ্ছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি। শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। ক্ষমতা দখলে নিচ্ছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস আউট। দেশে যাই কিছুই হোক না কেন, বাংলাদেশ সেনাবাহিনীর উপর সবাই আস্থা রাখে এবং বিশ্বাস করে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আসার জন্য একটা ডেট ঘোষণা দেয় এবং তারা কিন্তু রীতিমতো রাজপথে তাণ্ডব চালাচ্ছে। এই তাণ্ডবের মুখে পড়ে সাধারণ মানুষরা বলতেছে সেনাবাহিনী এইসব ঠান্ডা করবে এবং স্থিতিশীল করবে। গাইজ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যে আওয়ামী লীগ কীভাবে পরিকল্পনা করেছে, শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসে কীভাবে বাংলাদেশে আসতে চলছে। এ নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন, তিনিও কিন্তু অনেক কথা বলেন। দর্শক শ্রোতা, সর্বশেষ কি হয় আমাদের বাংলাদেশের, এইটা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করি এই বিষয়গুলো নিয়ে। আওয়ামী লীগ যে ফেব্রুয়ারিতে আসতেছে, তারা যে তাণ্ডব চালাচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে সবকিছু সিদ্ধান্ত আমরা ভিডিও শেষে করব। এই যে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সেই প্রসঙ্গে একটু পরে আসি। তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো, বিশেষ করে 20 তারিখ থেকে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, 20 তারিখেই ডক্টর ইউনূস দেশের বাইরে চলে গেলেন, সুইজারল্যান্ডে চলে গেলেন, তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল, উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন, এরকম নানা রকম আলোচনা, গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে, বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করেছে এমন কথা, এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না, বিএনপির সুর আওয়ামীপন্থী, এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কি করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম। তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে। এই ফেব্রুয়ারিটা 2025-এর ফেব্রুয়ারি হবে নাকি গত কয়েক বছর 15-16 বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে, ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে। এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না, তারা শুধু বলে ঈদের পর থেকে, ঈদ তো জীবনে বহু আসবে, এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে। বাহাউদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে? ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ 14 দল সহ সমমনারা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন।
সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি আসছে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল অবরোধ নানা কর্মসূচি দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম করার প্ল্যান করছে আওয়ামী লীগ। সেই ব্যাপারে 14 দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে, এমনটাও জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয়, তখন এই আন্দোলন সংগ্রাম কারা করবেন? আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন, তারা কোথায় থেকে আসবে? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন, বর্তমান ইউনূস সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে, সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে। সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহাউদ্দিন নাসিম যখন দিলেন, তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, FBI এর প্রধান, স্বাস্থ্যমন্ত্রী, এমন গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের দাঁড় করানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা, অন্তত 8 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হয়েছেন। এমন তথ্য যখন আমেরিকা থেকে আসছে, তখন ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মধুর হবে, এরকম আলোচনা যখন হচ্ছে, তখন ভারত আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে একেবারে স্পষ্টভাবে কথা বলেছে। শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। আমি কেন বললাম এই কথাটি? এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয়, তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে। আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে, সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী কোনো আন্দোলন নয়, এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটে নিয়ে যান, ছাত্ররা যেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয়। কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ ধুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি কিভাবে? যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে, এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয়। তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে, যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে। এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে। অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে, অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে। যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে, আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র। এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয়। শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে, এখন যে শুধু বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, ভারত কেন ফেরত দিবে? এটা আমার আপনার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান, উনি তো বাংলাদেশ থেকে উনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে। এবং কি এই কথা আমরা পরে শুনেছি, উনি কিন্তু প্রথমে এই কথা বলেনি। তার মানে ওই 5 তারিখে দুই দেশের সেনাপ্রধানেরই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল, তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে। তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের প্ল্যানেই শেখ হাসিনা কিন্তু ভারতে যায়। আর শেখ হাসিনা যদি ভারতে না যাইতো, তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু ভাঙতো না, মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, যে মৃতের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় 1500 মারা গেছে, সেটি আপনার 700-এর মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে। কয়েকদিন পর এটা আরও অনেক কমবে। তার মানে কি, অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে, সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য। আসলে সব আস্তে আস্তে সত্যতা কিন্তু বেরিয়ে আসতেছে। এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে? কিভাবে হবে? উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী, ওনার কোনো রিজাইন পেপার নেই, উনি যে রিজাইন করেছে সেটিও নেই। উনি যদি 5 তারিখে রিজাইনও করতেন, তারপরেও দেশের সংবিধান অনুযায়ী, যেহেতু তারা এক দফা দিয়েছিল, উনি যদি ওই দিন রিজাইন করতেন, তারপরও ওনার কাছে 3 মাস সময় থাকতো। 3 মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত, অথবা উনি রাজনীতি থেকে অব্যাহতি নিত। কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি। বিপ্লব আরও অনেক দেশে হয়। আপনি যদি বলেন যে বাশার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। বাশার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে 58 বছর ক্ষমতা চালাইছে, শেখ হাসিনা চালাইছে জীবনেও না। তারা 21 বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল।
এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার পরে 21 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি কি এখনো মানে আপনার জ্ঞান কি একটুও বাঁধে না যে শেখ হাসিনা যদি চাইতো ওই সময় চাইলে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় নিয়ে উপস্থিত রেখে পাহারা বসিয়ে কিন্তু এই আন্দোলন প্রতিহত করতে পারতো। কিন্তু শেখ হাসিনা জানতে চায় যে এই দেশ বিরোধী ষড়যন্ত্রে কারা লিপ্ত, কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে। এই উন্নয়নের ধারাগুলো অব্যাহত থাকার কারণে অনেকের আপনার গা জ্বলে উঠতেছে। এই দুর্নীতি, সেই দুর্নীতি, পদ্মা সেতু দুর্নীতি, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি দেখছেন একটি দুর্নীতির প্রমাণ এনে সেটি সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে? এখনো পর্যন্ত কিন্তু করতে পারেনি। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা। তাদের ক্যাবিনেটের অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, তারা দলের ইমেজ নষ্ট করতেছে, তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল, কিন্তু সেই সময় আর পায়নি। এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে। এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন, বিচার করেন, সমস্যা নাই। এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন? এখনো টিকাইতে পারেন নাই। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখাক। অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ না, কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কি পাইছে? কিছু পাইছে? পায় নাই। তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে, এটা আপনি ধরে রাখতে পারেন। আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচন দিতেই হবে। দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট সারা বাংলাদেশ থেকে তারা পাবে। তার মানে তাদেরকে মাইনাস করার কোনো সুযোগ বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না। এটাই সত্য কথা দিন শেষে। মানে অনেকেই তো লাফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি, আইসা পড়ছি, এই তো। এগুলো স্বপ্ন বাদ দেন, এখনো সময় আছে। ক্ষমতা বহুত দূরে, দেখেন সামনের দেশের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন। এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। কেন বলে? মানুষ শেখ হাসিনার শাসন আমল দেখছে, মানুষ নিরাপত্তা পেয়েছিল। শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে, কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল। এটাই সত্য কথা। এই দেশের জনগণ নিরাপদে ছিল। এখন কই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, দৈনিক মানুষ হত্যা করতেছে, গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখতেছে, থানায় আপনার মানুষ মারতেছে। কেন এগুলো? ডক্টর ইউনূস সরকার কি জামাত শিবির ও শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছে বিপদে পড়ে? অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দর্শক, বিএনপি যা শুরু করেছে, আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগকে ডেকে আনছে, আওয়ামী লীগের সব ইনগ্রিডিয়েন্টস, কালচারাল এস্টাবলিশমেন্ট সব বিএনপির মাধ্যমে এখন রক্ষা পাচ্ছে, প্রোটেক্টেড হচ্ছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি, ৭২ সংবিধানকে বিএনপি বাঁচিয়ে দিচ্ছে। এর চাইতে আওয়ামী পুনর্বাসন আর কিছু হতে পারে না, মুজিববাদ পুনর্বাসন আর কিছু হতে পারে না। চুপ্পুকে বাঁচিয়ে দিয়েছে সরাসরি আওয়ামী লীগ, সে চুপ্পুকে রেখে দিয়েছে। চুপ্পু বহাল তবিয়তে বঙ্গভবনে বসে তাদের কার্যক্রম চালাচ্ছে। ডেফিনেটলি বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে কথাও বলছে। কেনই বা কথা বলবে না? শেখ হাসিনার লোক না? চুপ্পুকে রাষ্ট্রপতি কে বানিয়েছে? হ্যাঁ, তার আইনি সীমাবদ্ধতার কারণে চাইলে অনেক কিছু করতে পারে না, কিন্তু তার মন তো আওয়ামী লীগের জন্য কাঁদে, অথবা যোগাযোগ তো ঠিকই রাখে, রাষ্ট্রে অনেক স্পর্শকতার তথ্য তো ঠিকই শেখ হাসিনা কাছে দেয়। দর্শক, বিএনপি দেশে এখন অরাজকতা সৃষ্টি করছে। বিএনপির ছত্রছায়ায় ফেসিবাদের দোসররা জেগে উঠছে। এমনকি গোপন তথ্য ফাঁস হচ্ছে যে বিএনপির সাবেক এমপি তারাই ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং যার পুরস্কার হিসাবে তারা রাজুকের প্লট বরাদ্দ পেত, 10 কাঠার প্লট বরাদ্দ পেত। পাপিয়া, হারুন, এরা এগুলো সুবিধাভোগী ছিল। দর্শক, উকিল আব্দুল সত্তার সম্ভবত মারা গিয়েছে। তো এখন এই পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং বিএনপি জয় বাংলা স্লোগানকে তারা ধারণ করা শুরু করেছে যে না, জয় বাংলা এটা খারাপ কিছু না, এটা আওয়ামী লীগের না, এটা সবার, এটা মুক্তিযুদ্ধে, এটাকে সম্মান করতে হবে। মাহফুজ আলম ডক্টর ইউনূস সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের রাজনৈতিক উপদেষ্টা সম্ভবত, যদিও তার কোনো নির্দিষ্ট দপ্তর নেই। মাহফুজ আলম লিখেছেন, জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি,
কিন্তু গণহত্যায় জড়িত ফেসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে? যাবতীয় দেশি বিদেশি স্যাবোটাজের পেছনে তারা আছে। তাদের নিয়ে কথা বলুন, তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন। দেখেন, এই যে স্যাবোটাজ করছে সচিবালয় অগ্নিকাণ্ড থেকে শুরু করে, এগুলো তো সরকার স্বীকারই করছে না। সরকার অনেকবার বিপদে পড়েছে, জামাত শিবির শিক্ষার্থীরা উদ্ধার করেছে। আনসার লীগ সচিবালয় দখল করতে চেয়েছিল, শিবিরের ছেলেরা শিক্ষার্থীরা গিয়ে আনসার লীগকে দাওয়া করেছে। রিক্সা লীগ, অটো শ্রমিক লীগ, ডাক্তার লীগ, জামাত শিবির শিক্ষার্থীরা সমাধান করেছে। এই সরকার পারেনি। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছুই সমাধান করতে পারেনি, জামাত শিবির সহযোগিতা করছে। এই কারণে এখন আবার জনগণের সহযোগিতা আছে। জনগণের সহযোগিতা চাওয়া মানে জামাত শিবির আর শিক্ষার্থীদের সহযোগিতা। কারণ এই সরকারকে বাঁচানোর জন্য বিএনপি আসবে না, বিএনপি বরং স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। বিএনপি নেতা আব্দুল ওয়াল মিন্টু বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, অতএব দ্বন্দ্ব নেই, তারা মিলিত স্যাবোটাজ করতেই পারে। বিএনপিও দ্রুত নির্বাচন চায়, ভারতও দ্রুত নির্বাচন চায়, আওয়ামী লীগের দ্রুত নির্বাচন চায়, তাদের গোল তো এক। এবং বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় হাসান মাহমুদ। বুঝতেই পারছেন হিসাব কোন জায়গায়। তো এই পরিস্থিতিতে মাহফুজ সরকারের, ইউনূস সরকারের টনক নড়েছে। তারা এই সরকারকে সহযোগিতা করার আহ্বান। সহযোগিতা কারা করবে? সহযোগিতা করলে শুধু জামাত শিবির এবং শিক্ষার্থীরা, অন্য কেউ নয়। তাদের সহযোগিতা যাচ্ছে, এটাই হচ্ছে আহ্বানের তাৎপর্য। কিন্তু এদেরকে মূল্যায়ন করেনি শিবির, শিক্ষার্থীদের, প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে যথাযথ মূল্যায়ন সরকার করেনি। অথচ এই সরকারকে বাঁচিয়ে রেখেছে, বারবার ভয়ানক বিপদের হাত থেকে বাঁচিয়েছে এই শিবিরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। ফেসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন। ক্ষমা প্রার্থনা না করলেও শাস্তি প্রাপ্তি না হলে তাদের গ্রহণ করবেন না, তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন। এই আহ্বানটা কাদেরকে বলেছে? এই আহ্বানে কে সাড়া দিবে? বিএনপি সাড়া দিবে? নেভার। আহ্বানটা ম্যাস পিপলের উদ্দেশ্যে করেছে, কিন্তু বেসিক্যালি আহ্বানটা মূলত শিবির এবং ছাত্রদেরকে করেছে। তারাই আমল করবে যদি করে, এর মানে সহযোগিতা যাচ্ছে। দর্শক, মাহফুজের আর একটা পোস্ট, এটাও তাৎপর্যপূর্ণ। এগুলো দ্বারা বোঝা যায় যে সরকার কিছুটা বেকায়দায় আছে। ষড়যন্ত্রকারীরা জেগে উঠেছে, ষড়যন্ত্র প্রতিহত করা জরুরি। অতএব আমরা বলবো যে সরকার যথাযথ মূল্যায়ন হয়তোবা করেনি, তারপর শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনারা এই সরকারকে বাঁচান। আপনারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে সরকারকে রক্ষার চেষ্টা করুন। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ মিলে ষড়যন্ত্র করছে। ফেসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি, মাহফুজের বক্তব্য। ফেসিবাদের বিভিন্ন শাখা পোশাখা আবার সক্রিয় হচ্ছে। এর মানে সরকারের ভিতর থেকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার বিষয়টা টের পাচ্ছে। এই যে সিলেটে আইনজীবী সমিতি নির্বাচনে জিতলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ জিতেছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন অসুবিধা নেই, সরকার দায় দিন অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, কেন পারেনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না, সেসব ব্যাখ্যা আমরা দিব। ব্যর্থতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগকে এখনো কেউ নিষিদ্ধ করতে পারে না। তবে আমি এর পেছনে অ্যাবসলিউটলি বিএনপিকে দায়ী করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি না বিএনপির কারণে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ আপনি না করেন, তাহলে আওয়ামী দোসরদের বিভিন্ন জায়গা থেকে সরাবেন কোন যুক্তিতে? নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা তাদের সহযোগিতা, এই অভিযোগে সচিব টচিব অনেকে সরিয়ে দেওয়া যায়। নিষিদ্ধ না করলে আপনি একটা লিগাল ভিত্তি তো লাগবে, কিসের অভিযোগ তুলে সরাবেন? কিন্তু কালচারাল ফেসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। এই কালচারাল উইং কিন্তু জেগে উঠছে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে দেখেন না, জয় বাংলাকে এখন পজিটিভলি গ্রহণ করছে বিএনপি নেতারা। সামাজিক ফেসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির সদ্য খেলা নস্যাৎ করে দেওয়া দরকার। এই যে দেখেন না, এই সংবিধান সংস্কার কমিশন ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান থেকে, এতেই অনেকের লেগেছে। আবার লাল সন্ত্রাসের হুমকি দিচ্ছে। এর মানে বামপন্থীরা, এরা শিবির বিরোধিতার নামে রাষ্ট্র বিরোধিতা শুরু করেছে। বুঝতে পারছেন? এটা মাহফুজের বক্তব্যের একটা দিক, সরাসরি না বললে ইঙ্গিত আছে।
নইলে এই দুই শক্তি প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। 5 আগস্ট ডিভিশনকে প্রশ্ন করুন, যারা 5 তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাই চেতনাকে ধারণ করেনি। বিএনপি 5 তারিখে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে, রাইট, দলীয়ভাবে না, বিএনপির নেতাকর্মীরা করেছে, কিন্তু এখন তারা সবাই জুলাই বিরোধী কাজ করছে। তারা ঘোষণাপত্রের বিরোধিতা করেছিল, নানানভাবে তারা দ্রুত নির্বাচন চায়, সংস্কার চায় না, এগুলোই জুলাই বিরোধী কাজ। বিএনপিকে এখানে মেন করা হয়েছে বলে আমি মনে করি। আওয়ামী লীগ তো পালাতক, তবে আওয়ামী লীগ বিএনপি এভাবে প্রশ্রয় দিলে তো বিএনপি আওয়ামী লীগ যে করার চেষ্টা করবেই। জুলাই একটা মিলন বিন্দু ছিল, ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম, 5 মাস পরে তা সত্য হয়ে উঠলো। শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে, মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে। এইটা সক্রিয় করছে কারা? মুজিববাদী প্যারাডাইম এবং ইতিহাস তত্ত্ব বিএনপি করছে। জয় বাংলাকে বিএনপি গ্লোরিফাই করছে, এটাই তো মুজিববাদ। বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে। নতুনভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠী গঠনে ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায়। এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন, কিংবা একা মাহফুজ আলমের দায়? না, দায়টা সবার, কিন্তু সরকারের দুর্বলতা আছে। সরকার বিএনপির কথায় উঠে আর বসে, কান ধরে উঠে আর বসে। বিএনপি বলেছে চুপ্পুকে সরানো যাবে না, তাদের প্রিয় চুপ্পু সরায়নি। ঘোষণাপত্র দেওয়া যাবে না, কয়েক দফায় আটকে দিয়েছে। এত লুতুপুতু কেন বিএনপির প্রতি? সরকার 150-এর বেশি আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলন মোকাবেলা সরকার করেনি, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকিয়েছে। আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে আমরা দেখেছি না, আঙ্গুল চুষেছে বসে বসে। অর্থনীতিকে খাদের কিনারায় যাওয়া থেকে রক্ষা করেছে, আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, এইটা সরকারের ক্রেডিট। সম্ভবত আমার চ্যানেলে আমি একের পর এক এই ভিডিওগুলো আপলোড করছি কিনা জানি না, তো অনেকেই বকাবকিও দিচ্ছেন, অনেকেই মির্জাফর বলছেন, অনেকে অনেক ভাষায় বলছেন, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেইটা আসলে অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতেও পারছেন না। যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে। এটা আপনি অতি দ্রুত কোনো রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন। আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট 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 করে পরিবেশটারে আউলাই ফেলে, আর এতে হয় কি, হিতে বিপরীত হয়। আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত 16 বছরে যা করছে, পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি। প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই। সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয়, যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে। আবার আমরা যে বললাম অল্প পানির মাছ, সমন্বয়করা নর্মাল একটা পোলাপাইন হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে, বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে, শেখ হাসিনার কথা তো বাদে দিলাম, বলতে বলতে তো এটা হয়েছেই, জাতীয় পার্টিকে নিয়ে কি বলে, এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে, এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে। তবে সর্বশেষ গত 1 সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য, তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে। আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন, এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে। পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের কি বলা যে আরেক সমন্বয়ককে পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 1 মাস আগে কিন্তু একবার একজনকে মারছিল, 1 মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরলো। রাত 10টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে, আপনার যে গেটের সামনে, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে। আহত ইব্রাহিম রহমান, তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক, যার বয়স 21। তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়েনে জয়েনে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে। ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম বর্ষের ছাত্র। হামলায় অভিযুক্তরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন এবং তাদের সহযোগী আর কয়েকজন। পাতি শাকিল সিয়াদায়া আমাদের বাংলাদেশে আবার পোলাপানের মধ্যে এটা একটা ভাব আছে, কানকাটা রমজান, স্ক্রুডিলা উমক, তারপর হচ্ছে পাতি শাকিল, হ্যাঁ, চাপাতি উমক থাকে না, বল্টুস উমক, এরকম কিন্তু নাম আছে। তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায়। এই সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি, পিস্তল হাতে তার উপর হামলা করেন এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান। এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে, কিন্তু দোকানদাররা
অস্ত্রধারী শাকিলকে বাধা দেয়। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর চিকিৎসক যিনি আছেন তাবাসসুম স্বর্ণা, তিনি বলছেন ইব্রাহিমকে ব্যাপক মারা হয়েছে। তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে। গত বছরের 21শে ডিসেম্বর দুপুরেই ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে 7-8 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে। তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা। তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে। এখন যে ঘটনাগুলো ঘটছে, যদিও তারা আত্মগোপনে চলে গেছে, তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে, কারণ পাতি শাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে। তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি, দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন, কিন্তু একটা ধৈর্যের পথ পাড়ি দিতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, বদলাতে হবে। সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না। হ্যাঁ, সমন্বয়কটা অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে, নতুন নতুন দায়িত্ব পাইছে, ক্ষমতা পাইছে, ক্ষমতা মানুষকে আউলায়, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে। কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে। অন্তর্বর্তীকালে সরকার, উপদেষ্টা কিংবা সমন্বয় কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না, সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের প্রেতাত্মারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন? একে একে পালাচ্ছে কেন? সবাই তো লাইন ধরে ফেলছে। কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে? কেন 72-এর সংবিধান পরিবর্তন করবে না? 2024-এ যে আপনাদের এই আন্দোলন ছিল, যে আন্দোলন ঘিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন, সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না, পরিবর্তন করবেন না? হ্যাঁ, সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন? আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক নাই, অনলি আপনার মাইক আর তার ছাড়া একটা মাউথ তার মুখের সামনে দিয়ে রাখছে, অতএব আমাকে চিৎকার করে কথা বলতে হবে, কারণ আমার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষদের তো শুনতে হবে, তাই না? আপনার সার্জিস আলম, আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে। তাহলে পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? কারণ আপনারা তো সরকার গঠন করবেন, আপনারা তো আওয়ামী লীগ বিএনপিকে উপরে ফেলে দিবেন, আপনারা তো 71 সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন। তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল? কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা অবধি পৌঁছাইল না কেন? জানতে চায়, আজ পুরো বাঙালির জাতি জানতে চায়। 1971 সালকে আপনারা মুছে ফেলতে চান, যে পাক বাহিনীরা আমাদের লাখো লাখো মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, টকবগে যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে, সেইটাকে আপনারা মুছে ফেলে 2024-কে আপনারা স্বাধীনতা অর্জন করছেন, এটাকে আপনারা সংবিধান বানাবেন। কোথায় গেল আপনাদের সংবিধান? বানাবেন না সংবিধান? কেন পালাচ্ছেন? পালাচ্ছেন কেন? কি ভয় পেয়ে গেলেন? স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি, এদের কলিজা থেকে কখনোই আপনারা এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা এটাকে হতে দেব না। কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। যেই পাক বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় মাথা চাড়া দিতে দিব না। কি আমরা দিব না? অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনূস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে, তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয়, যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না। ভালোবাসতেন কে? এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেষ্টারা। আর শেখ মুজিবুর রহমান নাকি ছিল দেশের শত্রু, জাতির শত্রু। উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো হওয়াতে অনেক রাজাকার বাহিনীরা আপনার খুশির তাদের আত্মহারা, খুশি তাদের সীমা নাই। আমি জানতে চাই, একে একে সবাই তো পালাচ্ছে, তাহলে আপনাদের এই খুশিটা আসলে কতদিন ধরে রাখতে পারবেন? উল্টো দিকে যখন নাকি আমাদের বাংলাদেশের থেকে মনে করেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সিগনেচার করা হয় কিংবা আদার্স আর অনেক বিষয় করা হয়, তখন কেন পাকিস্তান আমাদের বাংলাদেশকে সরি বলল না? এটা বলেন, সরি কেন বলল না? কারণ 1971 সালকে যখন নাকি আমরা স্বাধীনতা অর্জন করি, তখন তো পাকিস্তানি হানাদার বাহিনীরা
যেভাবে আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, সেই অনুযায়ী পাকিস্তানের তো সরি বলার কথা ছিল, কিন্তু পাকিস্তান তো সরি বলে নাই। উল্টো দিকে শেখ মুজিবুর রহমানকে বানাইছে ক্রিমিনাল, এবং আপনার এই যে স্বাধীনতা যারা নাকি অর্জন করছে তাদেরকে বানাইছে সন্ত্রাসী। আর সাধুকারা এই পাকিস্তান হানাদার বাহিনীরা, এদেরকে আমরা বাংলাদেশে কোনোভাবেই মাথাচাড়া দিতে দিব না। সর্বশেষ আমার একটা কথাই, সেটি হচ্ছে সমন্বয়কারীরা একে একে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, অনেকে পালিয়েও গেছে। তাহলে আপনারা কি ভয় পেয়ে গেলেন? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা থেকে আপনারা এই 1971 সালে যে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে কিংবা কলিজার ভিতরে লালন পালন করে, এদের কলিজার ভিতরে হাত দিয়ে উপড়ে ফেলবেন না? কি এত অল্পতেই ভয় পেয়ে গেলেন? কি ভয় পেয়ে গেলেন? বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতায় বিশ্বাসী, যেই কোটি কোটি মানুষদের হাত ধরে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, মাতৃভাষায় কথা বলতে পারি। এই মাতৃভাষাকে আপনারা পরিবর্তন করবেন না কেন? ভয় পেয়ে গেলেন? অল্পতেই ভয় পেয়ে গেলেন? এখন পর্যন্ত তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা তো মাঠে পর্যন্ত নামে নাই, এতেই আপনারা ভয় পেয়ে গেলেন? সার্জিস, হাসনাত কিংবা নাহিদ, আসিফ, উপদেষ্টা, আপনার তেলবাজ। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, যে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কী কী পরিকল্পনা করতেছে, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেকে কী কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, অনেকে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়েও সমালোচনা করে, অনেকে অনেক কথা বলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এইসব কে করে? যে যারা আওয়ামী লীগ সমর্থক আছে তারা কিন্তু ডক্টর ইউনূসের মানে বিপক্ষে কথা বলে, তারা সমন্বয়ক, উপদেষ্টা সবার বিপক্ষে কথা বলে, সবাইকে নিয়ে মানে নানান ধরনের বাজে বাজে কথা বলে, এবং এইসব কথাই কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এবং মানুষ এইসব বিশ্বাস করে। দর্শক শ্রোতা, তারা যে এইসব কথা বলে তাদের কথা কিন্তু কোনো প্রকার ভিত্তি নেই। যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, তাকে তারা তাড়াতে চাচ্ছে। যেই সমন্বয়ক, উপদেষ্টারা আমাদের দেশটাকে মানে তাদের জীবন বাজি রেখে মানে মুক্ত করেছে শেখ হাসিনার কবল থেকে, তাদেরকেই তারা এইসব কথা বলে। কেন তারা এইসব কথা বলে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।